বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, জিওগ্রাফির সম্পূর্ণ সাজেশন। দেখো, সাজেশন করার ক্ষেত্রে জিওগ্রাফিতে যে বিষয়টা সবার আগে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন। কারণ 5 মার্কের প্রশ্ন একদম খুব অল্প পরিমাণ। আমি তোমাদের সামনে সব মিলে প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন বলবো, আঞ্চলিক ভূগোল থেকে 4টে প্রশ্ন বলবো। এই 8টা প্রশ্নের ভেতরে আমি আশা রাখছি যে তোমাদের দুটো দুটো করে 4টে লিখতে হয়, 4টের বেশি তোমরা কমন পাবে। একদম রিল্যাক্সে থাকতে পারো। অর্থাৎ 5 মার্কের কোশ্চেন কমন পাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। মূল যে চাপ বা মূল যে প্রেশারের কথা আমি তোমাদের বলি সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন আমাদের 6টা লিখতে হয় আর 3 মার্কের কোশ্চেন আমাদের 4টা লিখতে হয়। কিন্তু সত্যি কথা বলতে ভূগোলে এত পরিমাণ প্রশ্ন রয়েছে এবং এত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে 2 মার্কের প্রশ্ন আমি যদি তোমাকে 10টা বা 15টা দিয়ে বলি যে এই 15টার ভেতরে আসবে, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এই 15টার ভেতরেই আসবে, কারণ এত পরিমাণে প্রশ্ন রয়েছে। যে কারণে আমি তোমাদের সামনে একদম প্রথমেই বলে রাখি, দেখো 2 মার্কের প্রশ্ন যদি তুমি 6টার মধ্যে 6টায় কমন পেতে চাও, তাহলে তোমাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে। কারণ কি, আমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে। এই বিষয়টা কিন্তু আমাকে মাথায় রাখতে হয়। 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমাকে সেই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ 3 মার্কের প্রশ্ন আমাকে চ্যাপ্টার ওয়াইজ খুব ভালো করে পড়তে হবে। তো চলো আমরা মূল সাজেশনটা শুরু করি। প্রথমে তোমাদের সামনে 5 মার্কের প্রশ্ন শেয়ার করব, তারপর যথারীতি 3 মার্কের প্রশ্ন, তারপর যথারীতি 2 মার্কের প্রশ্ন শেয়ার করব। একটু উল্টো করে তোমাদের সামনে আজকে প্রশ্নটা শেয়ার করি, কারণ প্রথমেই 2 মার্কের প্রশ্ন শেয়ার করলে তোমরা অনেকেই বোরিং হয়ে যাচ্ছে যে স্যার এত কোশ্চেন। কিন্তু দেখো, আমার কিচ্ছু করার নেই। আমিও চেষ্টা করি যাতে তোমাদের আমি একদম মানে কি বলবো, সব থেকে কম প্রশ্ন দিয়ে করতে মানে সাজেশনটা তুলে ধরতে পারি। কিন্তু দেখো, 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্নে আমি, এটা আমার ব্যর্থতা যে আমি একদম যে আমি 5টা প্রশ্ন দেবো, আমি 2টো কোশ্চেন তার ভেতর দেবো, 4টে কোশ্চেন তার ভেতর দিয়ে কমন আসবে, সেরকমভাবে দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। এটা একদম মানে আমি তোমাকে অন গড বলছি, ইম্পসিবল ব্যাপার। জিওগ্রাফি থেকে 2 মার্কের জন্য খুব অল্প পরিমাণ প্রশ্ন পড়ে 2 মার্কের সমস্ত কোশ্চেন কমন পা। তো যাই হোক, যে প্রশ্নগুলো তোমাকে নেহাত ভালো করে পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি। প্রশ্নগুলো তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। 3 মার্কের প্রশ্নগুলোও তাই। আর 5 মার্কের প্রশ্নগুলো মাত্র অল্প কয়েকটা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, সেটা তো আমি প্রথমেই বললাম। আর যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বেশি পরিমাণে জোর দিয়ে পড়বে। তো চলো এবার আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি এবং মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। মনে রাখবে, আজকের যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা কিন্তু একদম প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট। শুধুমাত্র টেস্ট পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষা, সমস্ত জায়গায় পরীক্ষার আগ মুহূর্তে আমি একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের তুলে ধরবো, একদম লাস্ট ফাইনাল পরীক্ষার আগে। সেটাতে আরেকটু সাজেশন কম করার চেষ্টা করব, কিন্তু আমি বলবো আজ যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি এর থেকে শর্টকাট করার চেষ্টা করো না, বিপদে পড়ে যাবে। চলো এবার মূল সাজেশনটা দেখে নেওয়া যাক। তো আজ প্রথমেই 5 মার্কের প্রশ্নগুলো বলবো, তারপর 3 মার্কের প্রশ্নগুলো বলবো এবং স্বাভাবিকভাবে তারপরে আমরা 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করবো। তো 5 মার্কের প্রাকৃতিক ভূগোল থেকে দেখো মাত্র 4টে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম প্রশ্ন, বায়ু বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ বা জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 3 নম্বর প্রশ্ন, নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও তার গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এবং 4 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার কারণ ও তার প্রভাব অথবা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। তো এই 4টে প্রশ্নের 4টে অংশ কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে 2টো কোশ্চেন তো গ্যারান্টি কমন পাবে, এমনকি তার থেকে বেশিও কিন্তু তোমরা কমন পেতে পারো। আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্ন লিখতে হয়। অর্থাৎ আমি এখানে 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টের মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি আঞ্চলিক ভূগোল থেকে। আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্ন কটা দিয়েছি, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, চা অথবা ধান অথবা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি। এবং 4 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের কারণ ও তার সমস্যাগুলো কী কী আলোচনা করো। তো এই 4টের মধ্যে কিন্তু তোমাদের 2টো তো 100% কমন আসবে, আর 2টোও আশা রাখছি যে এর মধ্যেই আসবে, এই 4টের মধ্যে। অর্থাৎ যে 4টে করে 8টা প্রশ্ন দিলাম তোমাদের পরীক্ষায়, কিন্তু এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। লেখার সময় অবশ্যই সুন্দর করে পয়েন্ট আউট করে লিখবে, পয়েন্ট করে লিখবে। 5 মার্কের যে বড় কোশ্চেন, সেই বড় কোশ্চেনের জন্য ন্যূনতম 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, আর স্বাভাবিকভাবে ওপরের যে পয়েন্টগুলো সেগুলো তো পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতেই হবে। তো এই হলো আমাদের 5 মার্কের কোশ্চেন। এবার আমরা একটু 3 মার্কের প্রশ্ন জেনে নিই। 3 মার্কের প্রশ্নগুলো একটু অধ্যায়ভিত্তিকভাবে জানতে হবে। 3 মার্কের প্রশ্ন তুলনামূলকভাবে অনেকটাই বেশি আমাদের পড়তে হবে, যেটা তোমাদের প্রথমে বললাম। তাও যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার পিছনে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। প্রথম, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আবহবিকার ও ক্ষয়বনের পার্থক্য কী, নদী ও বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কী, ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী,
মহাদেশের হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কী? হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী? মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলো আলোচনা করো। সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর পরিবর্তন কতখানি? তারপরে চলে যাবো বায়ুমণ্ডল থেকে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? আয়নোস্ফিয়ার মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? ওজোন গ্যাসের গুরুত্ব কী? উল্কাপিণ্ড পুড়ে যায় কেন? স্ট্রাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন? ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী? আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কী? ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে? ধ্বংস হয় কীভাবে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? বায়ুমণ্ডল উষ্ণ হবার তিনটি পদ্ধতি কী কী? পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী? ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো। উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন? পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে এবং কেন? এবার আসবো বায়ুমণ্ডল থেকে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্যচাষের জন্য অনুকূল কেন? নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কী? একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? অমাবস্যায় জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কী? জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? এরপরে চলে আসবো আমরা আমাদের পরবর্তী অংশ, বজ্র ব্যবস্থাপনায়। প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পার্থক্য হিসেবে আসতে পারে তরল বজ্র কঠিন বজ্রের পার্থক্য, বিষাক্ত বজ্র বিষহীন বজ্রের পার্থক্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য। পরবর্তী কোশ্চেন, কঠিন তরল ও গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি, বিশেষ করে স্ক্রাবারটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার, এই চারটে সম্পর্কে টিকা আকারে খুব ভালো করে জেনে রাখবে। পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R ভূমিকা। এবার আসবে প্রাকৃতিক ভূগোল থেকে। তরাই ও ভাবর বলতে কি বোঝো? দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উত্তরবাহী নদীগুলি বন্যাপ্রবণ কেন? নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি? ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি? মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কি কি? বন বিনাশের কারণ কি? সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি? ভারতের আঞ্চলিক বা অর্থনৈতিক থেকে যে প্রশ্নগুলো বলবো, ভারতের কৃষির গুরুত্ব, বৈশিষ্ট্য, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, জায়িদ শস্যর বৈশিষ্ট্য, ধান পাট গম বা ইক্ষু বা চা চাষের সমস্যা আসতে পারে, দুটো বা তিনটি সমস্যা লেগে এরকমভাবে প্রশ্ন তুলে দিতে পারে। উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতির কারণ কি? ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কি? কাকে কেন ভারতে রূঢ় বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো। দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? এবং পরবর্তী চ্যাপ্টার আমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র, যেখান থেকে ভূবৈচিত্রসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব বা ব্যবহার, তারপরে রয়েছে ভূবৈচিত্রসূচক মানচিত্রের সিরিজ বা যে স্কেলগুলো রয়েছে তার বর্ণনা, উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী, এবং জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য। দেখো 3 মার্কের জন্য যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে, এবং আমি তোমাদের প্রথমেই বললাম যে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। নেক্সট টাইম বলবো 2 মার্কের প্রশ্ন, যেটা তোমাদের 6টা আসবে। তো বহির্জাত প্রক্রিয়তা এর দ্বারা সৃষ্ট মেরুপ থেকে অবরোহণ ও আরোহণের সংজ্ঞা, অবঘর্ষ ঘর্ষণের সংজ্ঞা, নগ্নিভবন পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের সংজ্ঞা, জলবিভাজিকার সংজ্ঞা, ধারণা অববাহিকা নদী অববাহিকার সংজ্ঞা, গিরিখাত ও ক্যানিয়নের সংজ্ঞা, ষষ্ঠঘাতের সূত্র কি, কিউসেক ও কিউমেক কাকে বলে, নদীগ্রাস কাকে বলে, হিমরেখা, হিমশৈল, ভ্যালিড ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, এগুলোর সংজ্ঞা মানে বৈশিষ্ট্য আকারে টিকা আকারে সব রেডি করে রাখবে। মরুদ্যান, হামাদা, ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট এবং বারখান। এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোন বিষয়টা আসবে তা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, কারণ প্রত্যেকটা শব্দই খুব ইম্পর্টেন্ট। তার মধ্যেও যেগুলো খুব চোখে লাগছে এবছরের জন্য সেগুলোকে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার আসি বায়ুমণ্ডল থেকে।
যে সংজ্ঞাগুলো খুব ভালো করে রেডি রাখবে। সংজ্ঞা মানে এরকমই প্রশ্ন আসে: অ্যারোসল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোপোজ, জেড বায়ু, সৌমণ্ডল ও বিষমণ্ডল, ওজোন কি, উত্তাপের সমতা কি, অ্যালবেডো কি, বৈপরীত্য উত্তাপ কি, ক্যাটাবেটিক বায়ু কি, অ্যানাবেটিক বায়ু কি, এলনিনো কি, লা লিনা কি, তাপবিষুব রেখা কি, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপবিষুব রেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফেরেলের সূত্রটি কি, অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞা, 22 বলের সূত্রটি কি লেখো, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে, শিশিরাঙ্ক কি, সীমান্ত কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে। নেক্সট, বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো রয়েছে: অন্তঃস্রোত ও বহিঃস্রোত কাকে বলে, হিমশৈল কি, হিমপ্রাচীর কি, শৈবাল সাগর কাকে বলে, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কি, বান ডাকা কি, সারাসারির বান কি, সিজিকি কাকে বলে, অ্যাপোজি কি, পেরিজি কি, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সংজ্ঞা, ভরা কাটাল ও মোরা কাটালের সংজ্ঞা, বজ্র অবস্থানা থেকে বজ্র কাকে বলে, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা, প্লায়া কাকে বলে, ফ্লাই অ্যাশ কি, কম্পোস্টিং কি, স্ক্রাবার বলতে কি বোঝো, 3R বলতে কি বোঝো, ই ওয়েস্ট কি, বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, ইউট্রোফিকেশন কি, বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো, নিষ্কাশন কাকে বলে, তরল বজ্র ও কঠিন বজ্রের সংজ্ঞা দাও। এবার হলো ভারতের প্রাকৃতিক অংশ থেকে: ভাঙড়ো খাদার কাকে বলে, ডেকান চাপ কি, কিছু কিছু সংজ্ঞা রয়েছে: ধ্রিয়ান, কয়াল, তাল, দিয়ারা, মরুস্থলী, শিবালিক হিমালয় কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কি বোঝো, মৌসুমি বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও। রেগুড় মিথ্যে কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কি বোঝো, সামাজিক বনসৃজন কাকে বলে, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে। আঞ্চলিক থেকে শস্যাবর্তন কি, রবি ও খারিফ ফসল সংজ্ঞা দাও। সবুজ বিপ্লব কি, জায়িদ ফসল কাকে বলে, বাগিচা ফসল কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, সবুজ বিপ্লব কি। পণ্যসূচক মানে শিল্প থেকে: পণ্যসূচক, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, সিলিকন ভ্যালি, অবশিল্পায়ন এবং তথ্য প্রযুক্তি শিল্প। জনসংখ্যা থেকে: জনঘনত্ব, আদমশুমারি, জনবিস্ফোরণ, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা, জনসংখ্যাল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি। পরিবহন থেকে: সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনর্রপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। দেখো, প্রত্যেকটাই সংজ্ঞামূলক। তোমরা বলবে যে অনেক, সত্যিই অনেক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের জানতে হবে, কারণ গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না যে এই প্রশ্ন এখানে আসবে। যেটা বলা যাবে সেটা বলে দিয়েছি, যে 5 মার্কের এই কটা প্রশ্নের মধ্যে আসবে, এবং এগুলো যেগুলো আমি বলছি 3 মার্ক বা 2 মার্ক, এর বাইরে প্রশ্ন আসবে না, এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এবার আসবো উপগ্রহ চিত্র, বৈচিত্র্যযোগ মানচিত্র। উপগ্রহ চিত্রের সংজ্ঞা: দূর সংবেদন কি, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কি বোঝো, জিওস্টেশনারি উপগ্রহ কাকে বলে, সেন্সর কি, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো, পিক্সেল কাকে বলে, এফসিসি কি, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। এই হলো আমাদের 2 মার্কের। তো প্রথমে আমরা 5 মার্কের প্রশ্ন বললাম, তারপর 3 মার্কের প্রশ্ন বললাম, তারপর আমরা 2 মার্কের প্রশ্ন বললাম। অনেককে আবারও বলছি, দেখো প্রশ্ন আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এর থেকে এই কটা তোমাকে অন্তত চোখের দেখা দেখে যেতে হবে, পড়া একটু জেনে যেতে হবে, কারণ এর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে, কিন্তু নির্দিষ্ট করে 100% আমি যে কমাবো, কিন্তু এই প্রশ্নের ভেতরে কমানো খুবই রিস্ক, কারণ যেটা কমাবো হতে পারে সেটাই পরীক্ষায় চলে এসছে। যে কারণে আমি তোমাদের বলবো যে, যেহেতু টেস্টের আগে এই মুহূর্তে তোমাদের তুলে ধরছি এই সাজেশন, সেহেতু এই কটার মধ্যে যতটুকু পারো চেষ্টা করার রেডি করার চেষ্টা করো, এবং ফাইনাল পরীক্ষার আগে চেষ্টা করব যে আরও কিছু কমিয়ে যতটা কন্ট্রোল করে তোমাদের সামনে তুলে ধরা যায় লাস্ট মিনিট সাজেশন সেইভাবে তোমাদের সামনে শেয়ার করতে, কিন্তু তোমাদের ক্ষতি করতে পারবো না, যে কারণেই এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরা। যাই হোক, ভালো লাগলে লাইক করো, ওদের সঙ্গে শেয়ার করো। অন্যান্য বিভিন্ন সাজেশনগুলো দিয়েছি, যেগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় সাফল্য লাভ অবশ্যই আসবে। ধন্যবাদ।